আপনি যে প্র্যাকটিস সেটটা দেখছেন এটা ভারতীয় রেলের গ্রুপ ডি, যেটা 32,438টি ভ্যাকান্সির জন্য যে ভারতীয় গ্রুপ ডির যে ফর্ম ফিল আপটা আপনারা করেছেন তার একটি প্র্যাকটিস সেট। এই ভারতীয় রেলের গ্রুপ ডির প্র্যাকটিস সেটটা এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে নেওয়া হয়েছে। তো চলুন আমরা আজকে এই কর্মক্ষেত্র থেকে ভারতীয় রেলের যে গ্রুপ ডির প্র্যাকটিস সেটটা দিয়েছে তা আমরা সমাধান করি। তো আমরা সরাসরি অঙ্ক প্রশ্নে চলে যাব, কারণ এই প্র্যাকটিস সেটের এই যে জেনারেল স্টাডিজের ক্লাসগুলো দেখা মানে জেনারেল স্টাডিজ ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে, আমার স্টুডেন্টদের কাছে দেওয়া হয়ে গেছে। এছাড়াও কিন্তু আহ, উম, এছাড়াও ইউটিউবে ক্লাস দেওয়া হয়ে গেছে এই প্র্যাকটিস সেটের এই জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো। আমরা সরাসরি অঙ্কে চলে যাবো, চলুন অঙ্ক দেখি কী আছে। তো 46-এর অঙ্ক আছে, একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরেজিতে 15% ফেল করে। যদি দুটি বিষয়ে 10% ফেল করে, পাশের শতকরা হার কত? তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এইসব অঙ্কগুলো সহজে একদম সমাধান হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। কীভাবে সমাধান করবেন দেখুন, এখানে এই জায়গাটায় আপনার মূল লক্ষ্য রাখতে হবে। দুটি বিষয়ে 10% ফেল করে, তাহলে আপনাকে এখান থেকে শুধু অঙ্কে ফেল করে, শুধু ইংরেজিতে ফেল করে বার করতে হবে। তাহলে উভয় বিষয়ে ফেল করে 10, তাহলে শুধু অঙ্কে ফেল করে 35 থেকে 10 বাদ দিলে কত থাকে? 25। আর এখানে শুধু ইংরেজিতে ফেল করে 15 থেকে 10 বাদ দেবেন, তাহলে থাকবে 5, তাহলে 5। আর শুধু দুটো বিষয়ে ফেল করে 10%, তাহলে এর সঙ্গে 10 যোগ করুন। তাহলে এখান থেকে আপনি কত বেরোবে সেটা। তো এখান থেকে কত বেরোলো? এখান থেকে বেরোলো কিন্তু 40। এই 40 100 থেকে আপনি বিয়োগ করেন, 100 বিয়োগ 40 সমান সমান 60%। তো 60% এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি দুটি বিষয়ে, তো এখানে পাশের শতকরা হার কত? 60%, সিদ্ধা হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। 47 দাগের অঙ্কে চলে যাব। 47 দাগের যে অঙ্কটা আছে দেখুন, পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করেছে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে মাছ বিক্রি করেছে। 10% ক্ষতি মানে আপনার 100 টাকায় কিনেছিলেন, 90 টাকায় বিক্রি করেছেন, তাহলে 10% ক্ষতি মানে 90/100 টাকা। এটা কিন্তু 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা। এখানে বলছে বিক্রয় মূল্য কত, সেই ক্ষেত্রে আপনি এই যে 250 আছে না, এই 250টাকে আপনি কি করবেন? 250 গুণ 90/100 করে দেবেন। তাহলে এখান থেকে আপনার বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য। 8 25 200, 9 25, 8 25 200, 9 25 225, 225 টাকা হবে সঠিক উত্তর সিদ্ধার্থ। আশা করি আপনারা বুঝতে পারছেন। 48 জায়গায় প্রশ্ন দেখব। এখানে আছে ও ট্রেন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 10% ও ট্রেনের ভাড়া 20% বর্ধিত করা হলো। বাস ও ট্রেন ভাড়ার নূতন অনুপাত কী হবে? আগে ছিল 4 টাকা, এখন ধরুন মনে করুন তাতে 10% বেড়েছে। 10% বাড়া মানে কি? 4 টাকার উপরে 10% বাড়া মানে 4 গুণ 110/100 ইজ টু 5 গুণ 120/100। এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করুন। এই শূন্য আর এই শূন্য বাদ দিন, তাহলে এখানে 4 11 44/10 থাকবে। আর এখানে কত থাকবে? এখানে এই শূন্য আর এই শূন্য কাটুন, আর এখানে 5 দিনও 10 করুন, আর এই 2 আর এই 12 কেটে 6 করুন, তাহলে এখানে 6 হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এখান থেকে আপনি কী করবেন? 10 লসাগু করলে আপনার এখানে হয়ে দাঁড়ায় 44:60। এই 10টা, এই 10 এর লসাগু, সেখানে 10 একে 10, 44 একে 44, আর এখানে একের মধ্যে 10 বাদ যায়, তাহলে 10 6 10 60। তো এখান থেকে আমরা এরকমভাবে ক্যালকুলেশন করতে পারি, 4 11 44 আর 4 15 60, অর্থাৎ 11:15। দেখুন 11:15 আছে, এর দাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 49 দাগের প্রশ্নে চলে যাব। 49 দাগের প্রশ্ন আছে, লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন। সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলেন, ব্যক্তিটি পাবেন কত? তো 60,000-এর উপরে আপনার 35% কেটে নিচ্ছে, তাহলে 35% কাটা মানে কত? 100 টাকার থেকে 35 টাকা কেটে নেয়। এবার হচ্ছে ব্যক্তিটা পাবেন কত? তাহলে 100 টাকার থেকে 35 টাকা যদি কেটে নেয়, তাহলে পাচ্ছে কত? 65 টাকা। তাহলে এখানে 65/100 দিয়ে আপনি গুণ করে দেবেন। 35% কেটে নেওয়া মানে কি? 65% থাকলো 65/100, তার মানে 100 টাকা পেলে 65 টাকা ও পাবে। 100 টাকা যদি লটারি বিক্রেতারা দেয়, তাহলে 65 টাকা ও পাবে। তাহলে এখানে আপনারা এই 65/100 দিয়ে গুণ করতে হবে মূল টাকাকে। তাহলে এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাটবেন, এই শূন্য আর এই শূন্য কাটবেন। দেখুন 5 ছক 30, শূন্য হাতে 3, আর 6 ছক 36 আর 3 39। দেখুন 39,000 টাকা এখানে এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাভাবে সঠিক উত্তর। সুন্দরভাবে এগুলো সহজে সমাধান করা যায়। আপনারা এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার
সবচেয়ে কম মূল্যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় সবচেয়ে কম মূল্যে আমরা একটি ব্যাচ চালু করেছি। এখানে আর্থিক দিক দিয়ে যারা একেবারে পিছিয়ে আছে তাদের জন্য কিন্তু আমরা এই ব্যাচটা চালু করেছি। তো খুব কম মূল্যে এই ক্লাসটা আমরা করাচ্ছি আরআরবি গ্রুপ ডির জন্য। চাকরি একটা সবার প্রয়োজন, তো চাকরির প্রয়োজনে আরআরবি গ্রুপ ডি এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে। তাই দেরি না করে গ্রুপ ডির এই যে ব্যাচটা, খুব কম মূল্যে যে ব্যাচটা চলছে, সেই ব্যাচটায় আপনি ভর্তি হয়ে যান। রেলের গ্রুপ ডি পরীক্ষায় এরকম অঙ্ক কিন্তু আসবে এবং এরকম রিজনিং আসবে, যেগুলো কিন্তু আমরা আর এডুকেশন স্কুল বারবার করাই। একবার চাকরির পরীক্ষা চলে গেলে কিন্তু আর পাবেন না। এখান থেকে 5 বছর পরে আবার রেলের গ্রুপ ডির ফর্ম ছাড়বে, তখন দেখা যাচ্ছে সবার বয়স একরকম জায়গায় চলে যায়। তারপর 5 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। তাই দেরি না করে আপনারা এই আরআরবি গ্রুপ ডির যারা পরীক্ষা দিতে চান তারা অবশ্যই এই কোর্সটাতে ভর্তি হয়ে যান, দেখবেন আপনি সুবিধা পেয়ে যাবেন। আমরা 51 দাগের, আমরা 50 দাগের এই প্রশ্নটা দেখব। এ এর 40%, এর মান বি এর 60%-এর মান এক হলে, মানে সমান সমান হলে এ ইস টু বির মান কত? এর 40% মানে কত? এ ইন্টু 40/100 সমান সমান বি এর 60% মানে কি? বি ইন্টু 60/100। এই শূন্য কাটলাম, আর এই শূন্য আর এই শূন্য কাটলাম। আমরা এখান থেকে এই 10 আর এই 10 কেটে দিতেই পারি। এখানে আমরা এ মানে 4a করতে পারি, আর এখানে বি মানে 6b করতে পারি। তাহলে যেহেতু বলেছি এ ইস টু বি, অর্থাৎ এ বাই বি, এটা সমান সমান কত? 6/4। তাহলে এ ইস টু বি সমান সমান কত? এ ইস টু বি সমান সমান 6:4। 6:4 মানে 3 দিনও 6, 2 দিনও 4, অর্থাৎ 3:2। দেখুন এর সঠিক উত্তর হবে কিন্তু 3:2। এই যে সিদ্ধাভাবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা হয়। আর এই অঙ্কই কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় পড়বে, কিন্তু অনেকেই কিন্তু এগুলো মিস করে যাবে। 51 দাগের প্রশ্ন দেখবো। 51 দাগের প্রশ্ন আছে, দেখুন 17-র ওপরে 200 আছে, এখানে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো এইরকম অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন? এটাকে আপনি 4 দিয়ে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করলে 200টা যদি মিলে যায় তাহলে আপনার এখানে 17 থাকবে, মানে এটা হয়ে যাবে 17 0, মানে a0 সমান সমান 0 হয়, a0 সমান সমান 0, তো a0 সমান সমান 0 মানে এর 1, তার মানে এটা 17 অর্থাৎ 17 হয়ে যাবে। সেই ক্ষেত্রে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো এখানে আপনার, এখানে যদি আপনি 18 দেন, এখানে যদি 17 দেন, তাহলে এখানে 17 1 17 1 থাকে। তাহলে দেখুন 1 অবশিষ্ট থাকছে, ভাগশেষ কত থাকছে? 1। তো এখানে এর দেখাবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 52-র এই প্রশ্নে। প্রশ্ন আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি 5:4 হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত? পাই আর স্কোয়ার। তা পাই আর স্কোয়ার মানে কি? পাইটা দিলাম, আর এটা আর স্কোয়ার মানে 5, 5 5 25, আর এটা হয়ে যাবে ইস টু পাই 4 4 16। এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর যেহেতু 5 ব্যাসার্ধ, তাহলে 25 পাই আর 16 পাই, তাই এই পাই কাটলাম, 25:16। তো দেখুন এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 53-র প্রশ্ন। 53-র প্রশ্ন কী আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে? তো এখানে আপনি কী করবেন? এইটাকে আপনি ভাগফলতে বর্গমূল করবেন। 1500টাকে আপনি ভাগফলতে বর্গমূল করতে গেলে কী করতে হবে? আপনার মাথায় দুটো দাগ দিতে হবে, জোরভাবে দাগ দিতে হবে। তো দেখুন এই 15-র মধ্যে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে এই কটা নামতা পড়বেন: 2 দিনও 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। এই সূত্র আপনাকে ফেলাতে হবে। তো আপনি এখানে 2 দিনও 4 পাচ্ছেন, 15-র মধ্যে কম হয়ে যাচ্ছে। 3 3 9 পাচ্ছেন, 15-র মধ্যে কম হয়ে যাচ্ছে। 4 4 16 পাচ্ছেন, তাহলে 15 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাবো কি? 3 3 9। তাহলে এই 3 3 9, সেই একটা 3 দেবো, একটা 3 দেবো না, 3 3 9টা দেবো। এখান থেকে বিয়োগ করবো, এখানে হবে 6। এবার এই দুটো শূন্য একবারে নামাই দেবো, নামাই দিতে হবে আপনাকে। এখানে যে থাকবে সেই দুটো একবারে নামাই দিতে হবে। এবার আমরা এখানে একটা দাগ দেবো, আর এই 3-এর ডবল এখানে 6 দেবো। এবার এখানে আমরা কি করব? 8 দিয়ে দেবো, এখানে 8, এখানে 8। দেখুন 8 8 64, 4 হাতে 6, 6 48, আর 6 54। তার মানে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন, 4 আর কত দেওয়া? 6 হলে 10, 4 আর কত দেওয়া? 6 হলে 10।
হাতে 1 5 রেখে 6, 6 আর 0 অর্থাৎ 66 থাকছে। দেখুন বিয়োগ করলে 66 বেশি থাকছে। তাহলে 66 বেশি থাকলে আপনি যে 15 থেকে 66 যদি আপনি বিয়োগ করেন তাহলে যে সংখ্যাটা হবে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু সেটা কিন্তু আপনাকে চাইনি, বলছে এর সঙ্গে কত যোগ করতে হবে। তাই আপনাকে কি করতে হবে, মানে 38-এর স্কোয়ার হলে আপনি যদি মনে করেন 38-এর স্কোয়ার মানে 38 এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, 38-এর পূর্ণবর্গ করলে কত হবে, 38-এর পূর্ণবর্গ করলে হবে আপনার এই 15 থেকে এই 66, এই 15 থেকে এই 66টা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে 0, 6 কত হলে 10, 4 হলে 10, সাথে 1, 6 কে 7, 7 আর কত হলে 10, 3 হলে 10, সাথে 1, 1 আর কত হলে 5, 4 হলে 5, অর্থাৎ 14 34 হবে। 14 34 হচ্ছে কি, এটা কিন্তু আপনার উত্তর হবে না। কেন হবে না, কারণ বলেছে 15-এর সঙ্গে কত যোগ করলে। তাই এখানে আপনার এখানে আপনার কী করতে হবে, তাই এখানে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, 38-এর স্কোয়ার হলে হবে না, 39-এর স্কোয়ার করতে হবে। সেটা আপনি কীভাবে বার করবেন, তাই আপনাকে প্রথম থেকে একটা জিনিস ভাবতে হবে যে অঙ্কটা আমি এই জায়গাটায় এই পর্যন্ত করে আপনার স্টপ করতে হবে, আপনার এই জায়গাটায় আর করলে হবে না। আপনাকে এই জায়গাটায় কী করতে হবে বলুন তো, এই জায়গাটায় আপনাকে একটা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এই 8, এই 8 দেবো না, আমরা এই জায়গাটায় কী দেবো, আমরা এই জায়গাটায় 9 দেবো। এই যে 8 দিয়েছিলাম, 8 দেবো না, আমরা দেবো কি 9, এখানে 6, 9 দেবো। 9 দিলে এখানেও 9 দিলাম, তার 9 9 81, 1 হাতে 8, 6 9 54 আর 8, 54 আর 8 হচ্ছে 62, 62। এইবারে আপনি বিয়োগ করুন, মানে 621, যেহেতু এখানে বেশি হয়ে যাচ্ছে তাই আপনি এখানে 600 থেকে 621 থেকে 600 বিয়োগ করলে শুধু 21 থাকে, তাহলে বিয়োগ 21। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ 621টা বিয়োগ বেশি, তাই বিয়োগ 21, অর্থাৎ 21 বেশি থাকে কিন্তু। তাই এই 21টায় কী করতে হবে, আপনাকে যোগ করতে হবে। এই 1500-এর সঙ্গে যদি আপনি 21 যোগ করেন তাহলে হয়ে যাবে 1521। তাহলে এটাই কিন্তু একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটাই কিন্তু একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটাই কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, এই 1521 এটাই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যা 1500-এর সঙ্গে 21 যোগ করতে হয়। আশা করি বুঝতে পারছেন, 1500-এর সঙ্গে 21 যোগ করলে এই 1521 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 54 দাগের প্রশ্নে চলে যাব। 54-এর কী প্রশ্ন আছে, 54-এর প্রশ্ন আছে দেখুন, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে কত লাভ হবে। তা কিছুই না, 30 টাকায় বিক্রি করলে 25% লাভ, মানে ক্রয় মূল্যটা আপনি বার করুন। তাহলে ক্রয় মূল্যটা আপনি কীভাবে বার করবেন, তা 30 গুণ, কী গুণ করবেন, 25% লাভ মানে কি, 25% লাভ মানে আপনার 125, 25% মানে 100 টাকার ওপরে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে এখান থেকে আমরা 30 টাকায় বিক্রয় মূল্য, তা 25% লাভ হয়েছে, তার মানে এখানে আমরা 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করেছি। এখন আপনাকে যেহেতু ক্রয় মূল্য বার করতে হবে, ক্রয় মূল্য না বার করলে 33.60 টাকায় বিক্রি করে কত লাভ হয় সেটা আপনি বার করতে পারবেন না। ক্রয় মূল্য বার করতে গেলে কী করতে হবে, 30কে গুণ করতে হবে। কী দিয়ে গুণ করতে হবে, এইটা দিয়ে গুণ করতে হবে, 125 বা 100 দিয়ে গুণ করতে হবে। যেহেতু ক্রয় মূল্য বার করছেন তাহলে এটা উল্টে গুণ করবেন, তাহলে এখানে 100/125 হয়ে যাবে। যদি আপনার বিক্রয় মূল্য বার করা হতো, তাহলে এখানে যদি ক্রয় মূল্য থাকতো তাহলে আপনি এটাকে সোজাভাবে গুণ করতে পারতেন। যেহেতু এটা ক্রয় মূল্য বার করতে হবে, বিক্রয় থেকে ক্রয় মূল্য বার করতে হবে, তাই এটা উল্টে গুণ করতে হবে। এবার আমরা কী করব, এবারে আমরা এটাকে 5 25 125 করব, তাহলে এখানে 5 দেবো, আর এখানে 4 25 100 করবো, আর এই 5 আর 30 কাটবো, 5 ছক 30 সমান সমান 4 ছক 24। তাহলে এই যে 24 টাকা, এই 24 টাকাটা কিন্তু এর ক্রয় মূল্য, ক্রয়। আশা করি আপনারা বুঝতে পারেন, 24 টাকাটা কিন্তু ক্রয় মূল্য। এখন এখানে বস্তুটিকে 3360 টাকায় বিক্রি করা হলো, 33.60 টাকায় কিন্তু বস্তুটি বিক্রি করা হলো। তাহলে এখানে যদি 33.60 দিই, তাহলে 24 টাকার থেকে 33.60 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে 9 টাকা 60 পয়সা কিন্তু থাকে। তাহলে এই 24 টাকায় আমার লাভ করছি কত, 9 টাকা 60 পয়সা। আশা করি বুঝতে পারছেন। তা এখানে বলছে শতকরা লাভ কত, মানে কত লাভের হারটা কত সেটা বার করতে হবে। এখানে বলেছে কত লাভ হবে, লাভ হবে কিন্তু 9 টাকা 60 পয়সা। 9 টাকা 60 পয়সা 33.60 টাকা যদি বিক্রি করে, তাহলে 9 টাকা 60 পয়সা লাভ হবে। কিন্তু এখানে আপনার উত্তর চাইছে পার্সেন্টেজে, তাই আমরা পার্সেন্টেজ বের করবো। তাহলে 24 টাকায় লাভ হয় 9 টাকা 60 পয়সা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হয়, এই 100 ইন্টু এই 9 টাকা 60/24। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা এই দশমিক দেবো, দিয়ে এখানে 100 এর নিচে গুণ করে দেবো, এই 100 কেটে যায়, আর এটা হয়ে যায় কিন্তু 4 24 96, অর্থাৎ 40। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 40%, ডিদ্দাগ হবে সঠিক উত্তর।
খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পঞ্চম দাগে যে প্রশ্নটা দেখবো এই প্রশ্নটার উত্তর আপনারা করবেন, কারণ এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে দশমিক দিয়ে এখানে করে এটা আপনারা করতে পারবেন আশা করি। এবার আমরা 56 দাগের প্রশ্ন চলে যাবো। এই যে √6 আর √15 এক্স √10 এর এক্সের মান কত? অনেকে এই অঙ্কটা ভুল করবেন। তো এই দুটো কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে এটা গুণ করলে 6×15 90 আর √90, এটা সমান সমান এক্স √10। এখন এইভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটা আমরা করতে পারি কি 9 মানে 3×3 × 10। কেন এখানে 10 করলাম? কারণ এদিকে 10 আছে, এক্স √10 করলাম। তাহলে এখানে এই 3 আর এই 3 আমরা দুটো 3 মিলে একটা 3 দিলাম, আর এখানে 10 দেওয়া, তাহলে এক্স √10 দিলাম। তাহলে এইখানে আমরা √10 আর 10 কেটে দিলাম, তাহলে 3 = এক্স, তাহলে এক্স = 3 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সিদ্ধাভাবে সঠিক উত্তর। 57 দাগের প্রশ্ন চলে যাব। 57 দাগের প্রশ্ন কি আছে? তপন রোজ 9 ঘন্টা কাজ করে। যদি সে ঘন্টায় 5 টাকা রোজগার করে এবং 2 সপ্তাহব্যাপী কাজ করে, তবে সে কত রোজগার করবে? তপন রোজ 9 ঘন্টা করে কাজ করে, সে ঘন্টায় 5 টাকা রোজগার করে, তাহলে গুণ 5। 2 সপ্তাহব্যাপী, তার মানে 14 গুণ হয়ে যাবে, 7 দিনও 14। সেই ক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কত হবে? 5×14 70 আর 630 টাকা হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে সহজে সমাধান করা যায়। 58 প্রশ্ন দেখব। 20 জন ছাত্রের এক শ্রেণীতে 20 জন ছাত্রের এক শ্রেণীতে অঙ্ক ছাত্রদের মোট নম্বর ছিল 1000, ছাত্রদের গড় নম্বর কত? তাই একটা 20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, সেই ক্ষেত্রে 50 হবে। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 59 দাগের প্রশ্নে চলে যাব। একটি কেরোসিন বিক্রি রেশন দোকানে 6 দিনের কেরোসিন বিক্রির পরিমাণ 6 দিনের কেরোসিন বিক্রির পরিমাণ লিটার হিসাবে এই যে এত এত এত, দৈনিক গড় বিক্রি কত? তাহলে এইটাকে আপনি কি করবেন? এগুলো আপনি যোগ করবেন, করে আপনি এই 6 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে এটা বেরিয়ে যাবে এর উত্তর। অবশ্যই আপনারা করবেন। আমরা চলে যাবো 60 দাগের প্রশ্নে। 60 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে ওই অনুপাতটি দাঁড়ায় 6:7। এর বর্তমান বয়স কত? তো এই অঙ্কটা আপনার খুব সহজেই সমাধান হয়। এর বর্তমান বয়স, যেহেতু এ বি এর বর্তমান বয়স অনুপাত বলেছে 5:6, এইবার আপনার এইখানে চলে আসতে হবে। এর বর্তমান বয়স আপনি এখানে 5 ধরেছেন, তাহলে এর মধ্যে কোনটা 5 দ্বারা বিভাজ্য, সেটাই হবে এর উত্তর। তো দেখুন এই দুটো কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না, এ আর বি 5 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু 35 আর 40 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা 35 ধরবো। তাহলে এর বয়স যদি 35 হয়, আপনি ভালো করে বুঝবেন, A:B। এর বয়স যদি 35 হয়, বির বয়স কত হবে? তাহলে 35কে 5 দিয়ে ভাগ করলে আপনার আসবে 7। সেই ক্ষেত্রে 6×7 42, কিন্তু বর্তমান বয়স কিন্তু 42 আসবে। কার? বি এর বর্তমান বয়স 42 আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এর বর্তমান বয়স 35 হয়, তাহলে বির বর্তমান বয়স আসবে 42। কেন কি করে আসবে? এই 5কে 35 দিয়ে ভাগ করে, 35কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5×7 35, অর্থাৎ 7। সেই 7কে 6 দিয়ে গুণ করলে 42। এটা যদি আপনি কাটাকুটি করেন তাহলে কিন্তু আপনার অনুপাতে প্রকাশ করলে 5:6 আসে। এখন এটা আমরা ঠিক লিখলাম কি ভুল লিখলাম সেটা আমরা দেখব। 35টা আমরা ঠিক লিখলাম কি না লিখলাম, এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায়। সেই ক্ষেত্রে এখানে 7 বছর পরে ওই অনুপাতটি দাঁড়ায় 6:7, তাহলে আমি এখানে 7 দেবো, যোগ করব, এখানেও 7 যোগ করব। যোগ করলে এখানে কত হচ্ছে? 5×7 35, এখানে কত হচ্ছে? 35 আর 7 42 হচ্ছে, = হ্যাঁ, এই জায়গায় যে = আছে সেই টা দিলাম, 42 হচ্ছে, আর 42 এর 7 49 হচ্ছে। তাহলে এখানে আমরা 7 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 6×7 42 আর 7×7 49। তাহলে দেখুন 7 বছর পরে 6:7 হচ্ছে। তো দেখুন 7 বছর পরে কিন্তু 6:7 আছে, বলছে না 7 বছর পরে ওই অনুপাতটি 6:7 হয়। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক 35 বছর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে বেশ অঙ্ক সহজেই সমাধান করা যায়। 61 দাগের প্রশ্ন দেখব। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্য থেকে 34 মিটার কম হয়, তবে আয়তকার জমিটির পরিসীমা কত? পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আশা করি তোমরা সবাই জানো। তো এখানে আমরা 2 দিলাম। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমরা এখানে বলছে, দেখো দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 6:5। জমিটির প্রস্থ দৈর্ঘ্য থেকে 34 মিটার কম। তাহলে এটা তোমরা কীভাবে সহজে সমাধান করবে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এখানে তোমার দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 1। আর এখানে জমিটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? 34। তাহলে 1 = 34 আমরা লিখতে পারি। 1 = 34 হলে 6 = কত? আর 5 = কত? 6 = কত হবে? 6 = 6 34 কত? 424 এর 4 হাতে 2, আর 318 আর 2 20, অর্থাৎ 204। এবারে যোগ,
দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তা দৈর্ঘ্যটা আমরা বার করলাম 204। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 5 34 কত, 4 5 20 শূন্য হাতে 2, 3 5 15 আর 2 17 170। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এখান থেকে খুব সহজে এটা ক্যালকুলেশন করব। 204 আর 200 আর 100 300, 374, 374 মানে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 784। অর্থাৎ এই 784 হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 784, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 62 দাগের প্রশ্নে চলে যাব। 62 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 62 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, 10% এবং 20% ছাড়ের পর মোট শতকরা শতাংশ কত ছাড় হবে? তো এটা আপনারা কীভাবে সহজে সমাধান করবেন? এটা একটা সূত্র হচ্ছে a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এই সব সূত্র, এই সব অঙ্ক সহজে নিমেষে সমাধান করতে পারবেন। একমাত্র আর্ট এডুকেশন স্কুলে আপনি ভর্তি হয়ে যান, আর্ট এডুকেশন স্কুলে আপনাকে হাতে কলমে শেখাই দেবে। হাতে কলমে শিখিয়ে দিলে আপনি কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। তাহলে এখানে এ কত? এ আছে আপনার 10, বি আছে কত? 20। তা 20 আর 10 30 হয়ে যাচ্ছে। আর এ বি মানে এ 10 20 বি, আর তার নিচে 100। তো এই একটা শূন্য একটা শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য কাটলাম, 2 1 2। তাহলে এই যে -2 হয়ে যাচ্ছে। 30 থেকে 2 বাদ দিলে কত হয়? 28। তাহলে এখানে 28% হবে সঠিক উত্তর। এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে পার্সেন্ট, তো এই 28% হবে সঠিক উত্তর। এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 63 দাগের অঙ্কে চলে যাব। যদি কোনো একটি আমানতের 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত? তো দেখুন, এই অঙ্কটা খুবই সহজ। যদি আপনি মনে করেন 20 টাকা আসল, তাহলে আপনার 5% হারে হলে আপনার 1 বছরে হয় 21/20। আর যদি আপনার 2 বছরে হয় তাহলে সেই ক্ষেত্রে 441/400। এখন যদি আমরা 2 বছরে যেহেতু বার করছি, 5 বছরে যদি 5% হারে 2 বছরে 400 টাকা আসল হলে 441 টাকা সুদ হয়ে যায়, মানে সমূল চক্রবৃদ্ধি হয় সেইখান থেকে। তাহলে 400 টাকা আসল হলে সুদে আসলে 441 টাকা হলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 441 বিয়োগ শুধু 400, তাহলে হয়ে যাচ্ছে আপনার 41 টাকা সুদ হয়ে যাচ্ছে। এখানে 41 টাকা সুদ হচ্ছে, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 41 টাকা হচ্ছে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 41 টাকা। আর সরল সুদ কত হচ্ছে? তাহলে এখানে সরল সুদ বার করতে গেলে 2 বছরে 5% হারে, তা 5 দিনও 10% হয়। তাহলে আমরা কি করব? এই 122কে 10%, 5 দিনও 10%, 10% কথার অর্থ কি? 10% কথার অর্থ হচ্ছে 10/100। এখন 10/100, যেহেতু আমরা আসল ধরেছি 400, 400কে 10/100 দিয়ে ক্যালকুলেশন করবেন, অর্থাৎ গুণ করবেন। 400 গুণ 10/100। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, 4 10কে 40। তাহলে সরল সুদ হয় 40। তাহলে 400 টাকা যদি আমার আসল হয়, সেই ক্ষেত্রে সুদ হয়ে যাবে 40 টাকা। 2 বছরে 5% সুদ হয়ে যাবে আপনার 40 টাকা। সেই ক্ষেত্রে এই 40টা বিয়োগ করলাম। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ। সেই ক্ষেত্রে আপনার সুদ হবে কিন্তু 1 টাকা। এই 1 টাকা যদি সুদ হয়, তাহলে 1 টাকা সুদ হয় যখন আসল কত? আসল হচ্ছে 400 টাকা। তাহলে সুদ হচ্ছে 122 টাকা। তাহলে তখন আসল কত? তো এখানে 122টা এর সঙ্গে গুণ করতে হয়। গুণ করলে কত হয়? তো এটা গুণ করলে হয়ে যায় 4 দিন 8, 4 দিন 8, 4 1 4। তাহলে এই দুটো শূন্য বসে গেল। তো এখানে হলো 48,800। তো 48,800 টাকা এর সঠিক উত্তর। আসল কত? 48,800 টাকা, অর্থাৎ 48800। তো এখান থেকে কিন্তু 63 দাগের অঙ্কটা কিন্তু 30 সেকেন্ডে হয়ে যায় এবং মুখে মুখে হয়ে যায়। তাই আশা করি আপনারা এইটা বুঝবেন যে কীভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। এরকম যদি এখানে যদি 5% হারে আছে বলে এটা বললাম, 10% হারে থাকলে কী হবে? 20% হারে থাকলে কী হবে? ঠিক আছে, 3% হারে থাকলে কী হবে? ঠিক আছে, 5 6 7% হারে থাকলে কী হবে? 9% হারে থাকলে কী হবে? এরকম দেখার সাথে সাথে উত্তর যদি আপনি করতে চান, তাহলে আর্ট এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু আমরা বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা করে রেখেছি। তাই একেবারে কম বাজেটে কিন্তু আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। তো আজকে ক্লাসে আমরা এ পর্যন্ত রাখছি। 63 দাগের এই ক্লাস, 63 দাগের অঙ্কটা আমরা আজকের এই ক্লাসে করলাম। এখানে আপনার দেখুন লেখা আছে এরপর 10-এর পাতায়, 10-এর পাতার প্রশ্নে চলে যাব। তবে আজকে ক্লাসে এই পর্যন্ত করলাম। পরবর্তী ক্লাস পরের, এই যে পরের অঙ্কগুলো কিন্তু পরের ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আমি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।